একটু পরে শুরু এসএসসি এর সমমান পরীক্ষা। কেন্দ্রে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। গতবারের চেয়ে এবার কমেছে প্রায় 1 লাখ। চীন ছাড়া বাংলাদেশ সহ 75টি দেশের উপর থেকে আরোপিত উচ্চ শুল্ক 3 মাসের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে ডক্টর ইউনূসের ধন্যবাদ। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের বিকল্প ব্যবস্থা নিচ্ছে ঢাকা। শাহজালাল ও ওসমান বিমানবন্দরের সক্ষমতাকে কাজে লাগাবে ইউনূস প্রশাসন। রাজধানীর কামরাঙ্গীরচরে চাঁদাবাজির সময় গণপিটুনিতে 2 যুবকের মৃত্যু, গুরুতর আহত আরেকজন ঢাকা মেডিকেলে ভর্তি। জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামির দখলে শাহবাগের আজিজ সুপারমার্কেট, হয়রানির অভিযোগ দোকান মালিকদের। ঠিকাদারি মেলে কোটেশনে লাগে না দরপত্র, কাজ শেষ না করেই মিলেছে অর্থ, অভিযোগের তীর রাজশাহী বিএমডির বিরুদ্ধে। এবং পাকিস্তানের নারী ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হচ্ছে থাইল্যান্ড ও বাংলাদেশ। জিততে মরিয়া নিগার সুলতানার দল। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। আজ সারা দেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে শুরু হবে পরীক্ষা। এর মধ্যে পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে পরীক্ষা। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা চলবে 13 মে পর্যন্ত। পরীক্ষা শেষ হবে বাংলা দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। ব্যবহারিক পরীক্ষা হবে 15 থেকে 22 মে পর্যন্ত। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন 19,28,281 জন পরীক্ষার্থী। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় নিশ্চিত পরীক্ষা কেন্দ্রগুলোতে 2000 গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ ঘোষণা করেছে। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। কেন্দ্রে কেন্দ্রে আসতে শুরু করেছেন এসএসসি পরীক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর স্কুলের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, দুঃখিত সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার সকাল 10টায়। এতে অংশ নেবে 11টি শিক্ষা বোর্ডের 19,28,000 পরীক্ষার্থী। বিস্তারিত জানাতে বরিশাল ও ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ ও ইলিয়াস আহমেদ। শুরুতে চলে যাচ্ছি বরিশালে। শাকিল, কেন্দ্রে পরীক্ষার্থীরা আসতে শুরু করেছে কিনা আমাদের জানাবেন। দেখুন, সকাল 8:30 থেকেই কিন্তু যে সকল কেন্দ্রগুলোতে আসলে এসএসসি পরীক্ষা শুরু হবে বরিশালের সবগুলো কেন্দ্রেই কিন্তু অভিভাবক এবং যারা পরীক্ষার্থী আছে তারা কিন্তু এখানে এসে আসলে জড়ো হতে শুরু করেছে এবং সময় যত বাড়ছে ততই কিন্তু পরীক্ষার্থী এবং অভিভাবকের সংখ্যা কিন্তু আসলে এই পরীক্ষা কেন্দ্রগুলোতে বাড়ছে এবং সবাই এসেই আসলে যে নিজের সিট আসলে কোনখানে পড়েছে পরীক্ষার্থী এবং অভিভাবকরা সবাই মিলে কিন্তু সেটি খুঁজে বের করছে এবং আমরা কিন্তু দেখছি যে এরই মধ্যে কিন্তু কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের প্রবেশ শুরু হয়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে বরিশাল শিক্ষা বোর্ডে এবছর 84,303 জন পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করবে এবং এবার যে বরিশালের যে বিভাগের যে 6টি জেলা আছে এতে মোট 1,491টি বিদ্যালয়ের কিন্তু পরীক্ষার্থীরা এবার এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র শিক্ষার্থী আছে 39,335 জন এবং ছাত্রী শিক্ষার্থী আছে 44,968 জন এবং মোট 194টি কেন্দ্রে কিন্তু এই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা কথা বলেছিলাম এখানে যারা পরীক্ষার্থী আছে তাদের সাথে, তারা কিন্তু সবাই বেশ আশাবাদী যে এবার যেহেতু পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে এই কারণে কিন্তু তারা অনেকটাই আশাবাদী। আমরা একটু পরীক্ষার্থীদের সাথে কথা বলবো। কেমন প্রস্তুতি আপনার? জি,
ভাই ভালো প্রস্তুতি, তারপরেও মানে কোশ্চেনের উপর তো ডিপেন্ড করে যে কিরকম হবে। আমরা একটু আরেকজন পরীক্ষার্থীর সাথে কথা বলবো। আপনার প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। সিট খুঁজে পেয়েছেন? হ্যাঁ, আমরা কিন্তু দেখছি যে তারা কিন্তু সবাই কিন্তু ভালো প্রস্তুতি নিয়েছে এবং সবারই কিন্তু সবাই কিন্তু এখানে তারা অভিভাবকরাও কিন্তু আশাবাদী যে যেহেতু পূর্ণাঙ্গ সিলেবাসে একটি পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে কিন্তু অভিভাবকরাও আশাবাদী যে পরীক্ষার্থীরা ভালো একটি ফলাফল নিয়ে আসবে। পাশাপাশি আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু পরীক্ষাকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে সবশেষ। আমরা যাব ময়মনসিংহে, সেখানে সহকর্মী জানাবেন সেখানকার খবর। সকাল 10টা থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। আমি এখন রয়েছি ময়মনসিংহের জেলা স্কুলে রয়েছি। এখন কিন্তু কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা এবং তারা প্রত্যেকেই কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রে প্রবেশ করছেন এবং শিক্ষকরা কিন্তু তাদেরকে একেবারেই ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যেন তারা কেন্দ্রে প্রবেশ না করতে পারে সেই লক্ষ্যে কিন্তু শিক্ষার্থীদের তারা কিন্তু দেখছেন এবং আমরা দেখেছি যে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছেন এবং প্রথম পরীক্ষা হয়তো পরীক্ষার প্রস্তুতি কিন্তু তারা ব্যাপকভাবে নিয়েছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে পরীক্ষা কেমন হয় সেই বিষয়টা নিয়ে তাদের মধ্যে যে উদ্বেগ কিছুটা কিন্তু কাজ করছে। আমরা সেই বিষয়টি লক্ষ্য করেছি এবং জেলা স্কুলের এই কেন্দ্রটিতে কিন্তু 6টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অর্থাৎ 629 জন শিক্ষার্থী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে এবং তারা কিন্তু আমরা দেখেছি সকাল 8টা থেকেই শিক্ষার্থী এবং অভিভাবকরা কেন্দ্রের সামনে তারা ভিড় করে এবং তাদের মধ্যে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা প্রথম দিকে কাজ করছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের প্রস্তুতি কিন্তু ভালো ছিল এবং পরীক্ষা ভালো হওয়ার কথা রয়েছে। আমরা যদি একটু একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই, প্রস্তুতি এবছর কেমন? প্রস্তুতি কেমন? বুঝি নাই। প্রস্তুতি কেমন? আল্লাহর রহমতে যা হয়। তারা বলছিলেন যে ভালো প্রস্তুতি নিয়েছে, তারপরেও কিছুটা উদ্বেগ কিন্তু তাদের মধ্যে কাজ করছে। সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি অর্থাৎ অভিভাবকরাও এখানে রয়েছেন এবং তাদের মধ্যেও কিছুটা উৎকণ্ঠ কাজ করছে। একটু জানতে চাই আপনাদের ছেলে মেয়েদের প্রস্তুতি কেমন ছিল এবং আপনারাও তো এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছেন, কেমন লাগছে? জি ইনশাল্লাহ ভালো, ছেলে মেয়েদের ভালো প্রস্তুতি, যেহেতু নকল মুক্ত পরীক্ষা কেন্দ্র অবশ্যই ভালো করবে ইনশাল্লাহ বাচ্চারা। থ্যাংক ইউ। অভিভাবকও বলছিলেন যে অবশ্যই তাদের শিক্ষার্থীদের প্রস্তুতি কিন্তু যথেষ্ট রয়েছিল, অর্থাৎ তারা ভালো করবে সেই বিষয়টি বলছিলেন। আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু 156টি কেন্দ্রে এবছর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ 1,06,972 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে এবং 14টি নির্দেশনা মেনে কিন্তু এবছর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং শিক্ষক বোর্ড কর্তৃপক্ষ কিন্তু নজরদারিতে রয়েছেন এবং তারাও বলছেন যে পরীক্ষা নির্বিঘ্ন করতে তাদের যে সকল ধরনের প্রস্তুতি সেটি রয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিয়ে তারা যেন বাড়ি ফিরতে পারে সেই লক্ষ্যে কিন্তু সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আজকে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়েছে। সকাল 10টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে দুপুর 1টা পর্যন্ত। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সর্বশেষ। শাকিল ও ইলিয়াস, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, বরিশাল ও ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাকিল ও ইলিয়াস। দর্শক, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার আরো খবর জানবো যশোর ও ফেনীর সহকর্মী সালাউদ্দিন সাগর ও তোফায়েল আহমেদ নীলের কাছ থেকে। শুরুতেই চলে যাচ্ছি যশোরে। সাগর, কেন্দ্রে পরীক্ষার্থীরা আসতে শুরু করেছে কিনা এ বিষয়ে আমাদের জানাবেন।
ধন্যবাদ বুবলি আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে সারা দেশের মতো কিন্তু যশোরের কেন্দ্রে কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীরা আসতে শুরু করেছে। কোলাহল পরিবেশ বিরাজ করছে এখানে। শিক্ষার্থীদের মধ্যে যেমন উৎকণ্ঠা দেখা যাচ্ছে, তেমনি কিন্তু একটা আশার ছোঁয়াও তাদের মাঝে দেখা যাচ্ছে। সকাল থেকে শিক্ষার্থী অভিভাবকদের কেন্দ্রে কিন্তু কানায় কানায় ভরে উঠেছে। আমি এখানে সকাল 8টা থেকে অবস্থান করছি। একটু আগে থেকে আজকে প্রথম দিনের পরীক্ষা বিদায় একটু আগে থেকে কিন্তু তারা আসতে শুরু করেছে। তো আজকে জানিয়ে রেখে যে আজকে কেন্দ্রে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসার মোতায়েন করা হয়েছে। যদিও সকাল 10টা থেকে তাদের ডিউটি কার্যকর, এখনো পর্যন্ত তাদেরকে দেখা যাচ্ছে না, কিন্তু তারা মোতায়েন থাকবে। 200 গজের মধ্যে লাল পতাকা দেওয়া হয়েছে এবং একই সাথে কিন্তু আপনার করা হয়েছে 144 ধারা কিন্তু জারি থাকবে পরীক্ষা চলাকালীন সময় থেকে। এই সময় যদি বহিরাগত কেউ প্রবেশের চেষ্টা করে তাহলে কিন্তু 144 ধারার আওতায় তাকে গ্রেপ্তার করা হতে পারে। এছাড়া এবার মোবাইল ফোন ব্যবহারে, বিশেষ করে নকল প্রবণতা এড়ানোর জন্য কিন্তু আসলে মোবাইল ফোন ব্যবহারের উপরে কিন্তু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় সচিব ছাড়া কেন্দ্রে ডিউটিরত কোনো শিক্ষকও কিন্তু এবার মোবাইল ফোন ব্যবহার করতে পারছেন না। যদি কোনোভাবে ধরা পড়েন যে তিনি মোবাইল ফোন ব্যবহার করছেন বা অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করছেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই তাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হবে, এরকম কিন্তু নির্দেশনা দেওয়া হয়। সেটা আমরা পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আব্দুল মতিনের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে এবার কিন্তু আসলে যশোর বোর্ডে যারা পরীক্ষা দিচ্ছে তার ভিতরে একটি আসার খবর হচ্ছে যে 106 জন পরীক্ষার্থী কিন্তু এবার বিশেষ সুবিধা পাচ্ছেন, যার মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুগুলো রয়েছে 109 জন পরীক্ষার্থী এরা বিশেষ সুবিধা পাবে। তাদের মধ্যে 70 জন পাবেন হচ্ছে নির্ধারিত সময়ের চেয়ে আরো 30 মিনিট সময় বেশি পাবেন, আর বাকি 39 জন যারা রয়েছেন তারা হচ্ছে শ্রুতি লেখক, তারা 20 মিনিট অতিরিক্ত সময় পাবেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা যাতে নির্ধারিত অতিরিক্ত সময় পরীক্ষা দিতে পারে সে বিষয়টি নিশ্চিত করবেন সংশ্লিষ্ট কেন্দ্রের কেন্দ্র সচিব। শ্রুতি লেখক নিয়োগের ব্যাপারে যেটি বলা হয়েছে, শ্রুতি লেখক যারা পরীক্ষার্থী নিজেই নিয়োগ করবেন, কিন্তু শ্রুতি লেখকের শিক্ষাগত যোগ্যতা কোনোভাবেই 8ম শ্রেণীর বেশি হবে না, এটা কিন্তু নিয়মিত ভিত্তিতে আছে। তো আমরা এ পর্যায়ে যদি একজন পরীক্ষার্থীর সাথে যদি একটু কথা বলতে চাই, কেমন লাগছে আজকের পরিবেশ, সার্বিক পরিস্থিতি কেমন? ভালো, আপনার কেমন লাগছে আজকে? ভালো। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা এখন তো কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু আশা করি দেখা যাবে। আজকের প্রত্যাশা কি আছে? প্রত্যাশা মোটামুটি A+, এখন দেখা যাক। প্রস্তুতি মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। আমরা কথা বলছিলাম দুজন পরীক্ষার্থীর সাথে। তো আমরা এই মুহূর্তে এসএসসি পরীক্ষার আরো খবর জানতে ফেনীতে চলে যেতে চাই। সেখানে আছে আমাদের সহকর্মী তোফাইল। আপনি জানাবেন যে আসলে ফেনীর অবস্থা কি, সেখানে পরীক্ষার্থীর উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ সাগর। আপনি যেমনটি বলছিলেন, আসলে এখানকার চিত্রটি আসলে তেমনই। আমরা দেখেছি ঠিক সকাল 9টা থেকে কেন্দ্রগুলিতে শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। এছাড়া শিক্ষার্থীরা যাতে অতি নির্বিঘ্নে কেন্দ্রগুলিতে প্রবেশ করতে পারে সেজন্য আসলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ট্রাফিক পুলিশ সর্বোচ্চ নজরদারিতে রেখেছে, যেন কোথাও যানজট যেন সৃষ্টি না হয়, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে কেন্দ্রগুলিতে প্রবেশ করতে পারে সেটির জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সকাল থেকে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সরকারি কলেজ যে শিক্ষা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে। আমরা দেখেছি সকাল থেকে আসলে এই কেন্দ্রে মানুষ কিন্তু খুব নির্বিঘ্নে কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য এখানকার যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রেড কিচেন সহ অন্যান্য সংস্থাগুলো রয়েছে সেই সকল সংগঠনগুলো কিন্তু খুব শৃঙ্খলার সাথে কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু কেন্দ্রে প্রবেশ করাচ্ছে। আমরা যদি আপনাকে এই জেলার যে পরিসংখ্যান সেটি যদি আপনাকে বলে রাখি, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় জেলায় 37টি কেন্দ্র রয়েছে। এই 37টি কেন্দ্রে মোট 23,609 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, যা আমরা দেখেছি গতবার যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার চেয়ে এবার কিছুটা সংখ্যক শিক্ষার্থী কম রয়েছে। তবে আমরা যদি আপনাকে বলে রাখি যে শিক্ষার্থীদের মধ্যে এবার এসএসসিতে অংশ নিয়েছে 16,549 জন এবং দাখিলে অংশ
অংশ নিয়েছে 5,889 জন এবং ভোকেশনালে অংশ নিয়েছে 1,171 জন। এইসব শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীর অভিভাবকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে তারা যে যতটুকু প্রস্তুতি নেওয়ার আসলে ততটুকু প্রস্তুতি তারা নিতে পারেনি বলে তারা অভিযোগ করছেন। এর কারণ সম্পর্কে তারা বলছে যে গত কয়েক বছর ফেব্রুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার কিন্তু আমরা দেখেছি 2 মাস পিছিয়ে আসলে এপ্রিলে পরীক্ষা শুরু হয়েছে। এছাড়া ঈদের পরবর্তীতে পরীক্ষা শুরু হওয়া শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে অনেকটা ব্যাঘাত ঘটেছে। এছাড়া গত বছরের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং ফেনীর সবচেয়ে যে ভয়াবহ বন্যা সেটির কারণে কিন্তু তারা অনেকটাই প্রস্তুতি নিতে কিন্তু ব্যাঘাত ঘটেছে। আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো, তার কাছ থেকে জানতে চাইবো যে আপনার বাচ্চার প্রস্তুতি কেমন এবার? আসসালামু আলাইকুম। প্রস্তুতি অবশ্যই ভালো, খুব সুন্দর, এবং আমরা দেখতেছি যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর বন্যা পরবর্তী অনেকটা ব্যাঘাত ঘটলে হোক কিন্তু সার্বিক পরিস্থিতি অনেকটা সুন্দর, এবং আয়োজন বা সিস্টেম এবং ডিজিটাল সিস্টেমে অনেকে দেখা যাচ্ছে যে বাসায় বসে তাদের রোল নাম্বার, সিট নাম্বার সব কিছু পেয়ে গেছে। এতে অনেকটা সুন্দর সিস্টেম হয়েছে। সবাইকে ধন্যবাদ এবং কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এবং দেশটিভিকে অনেক ধন্যবাদ। আমরা একজন অভিভাবকের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে আসলে তাদের বাচ্চার যে প্রস্তুতি সেটি কিন্তু অনেকটাই তারা নিয়ে আসলে কেন্দ্রে এসেছে। এবারে যে পরীক্ষার প্রস্তুতি সেগুলো নিয়ে কিন্তু আসলে নানান ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এই ছিল আমার কাছে ফেনী থেকে এসএসসি এবং সম্মান পরীক্ষার সর্বশেষ তথ্য। বুবলি, সাগর ও তোফায়েল, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, যশোর ও ফেনী থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাগর ও তোফায়েল। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনের পণ্যে শুল্ক আরও বাড়িয়ে 125% করেন তিনি। বুধবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে 90 দিনের জন্য এই স্থগিতাদেশের ঘোষণা দেন ট্রাম্প। জানান 75টির বেশি দেশ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। তবে এ সময় পাল্টা শুল্ক ন্যূনতম 10% কার্যকর থাকবে। নাসরিন আক্তারের রিপোর্ট। বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের দ্বার প্রান্ত থেকে এবার পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন রিপাবলিকান এ নেতা। এতে কয়েক ঘন্টার ব্যবধানেই আবার ঘুরে দাঁড়িয়েছে বৈশ্বিক শেয়ার বাজার। স্বস্তির নিঃশ্বাস ফেলছে অর্থনীতিবিদরা। বুধবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে 90 দিনের জন্য এই স্থগিতাদেশের ঘোষণা দেন ট্রাম্প। জানান 75টির বেশি দেশ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। গেল কয়েকদিন ধরে শুল্ক নিয়ে ভাবছিলাম। আমি এ নিয়ে বেশ কয়েকজন পেশাদার ব্যক্তির সাথে আলোচনা করেছি, যার পরিপ্রেক্ষিতে আজ ভোরে সিদ্ধান্ত নেওয়া। আমরা এমন কোনো দেশকে আঘাত করতে চাই না যাদের আঘাত করার দরকার নেই। আমরা বেশ কিছুদিন ধরেই কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছিলাম, তবে আমি জানতাম না যে এর এত প্রভাব পড়বে। তবে ট্রাম্পের এই স্থগিতাদেশের আওতা থেকে বাদ পড়েছে যুক্তরাষ্ট্রের পুরনো প্রতিদ্বন্দ্বী চীন। এ নিয়ে একই পোস্টে চীনকে এক হাত নেওয়ার ঘোষণা দিয়ে দেশটির ওপর শুল্ক আরও বাড়িয়ে 125% করার ঘোষণা দেন ট্রাম্প। জানান চীন বিশ্বের বাজারগুলোর প্রতি যে শ্রদ্ধাহীনতা দেখিয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। এর আগে যুক্তরাষ্ট্র চীনের পণ্যে 104% শুল্ক কার্যকর করলে বুধবার মার্কিন পণ্যে পাল্টা 84% শুল্ক আরোপ করে চীন। বৃহস্পতিবার থেকে চীনের ধার্য করা এই শুল্ক কার্যকর। এদিকে অনুরোধে সাড়া দিয়ে বাংলাদেশের পণ্যে আরোপ করা বাড়তি শুল্ক 3 মাসের জন্য স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে এ সম্পর্কে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে ট্রাম্পের বাণিজ্য এজেন্ডাকে সহায়তা করতে বাংলাদেশ কাজ করে যাবে বলেও জানান। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2020 সালে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নয়াদিল্লি। ফলে ভারতের বন্দর ব্যবহার করে নেপাল, ভুটান, মিয়ানমারের মতো তৃতীয় দেশগুলোতে পণ্য রপ্তানির প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। তবে এতে নেপাল, ভুটানে পণ্য রপ্তানিতে বাংলাদেশের সমস্যা হবে না বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের। নীরব দাসের রিপোর্ট।
ভারতের ভেতর দিয়ে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নয়াদিল্লি। ফলে নেপাল, ভুটান, মিয়ানমারের মতো তৃতীয় দেশগুলোতে রপ্তানিযোগ্য পণ্য পাঠাতে ভারতের বন্দর ব্যবহারে জটিলতার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আশঙ্কার সৃষ্টি হলেও বাংলাদেশ থেকে নেপাল, ভুটানে পণ্য রপ্তানিতে সমস্যা হবে না বলেও জানিয়েছে নয়াদিল্লি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই দাবি করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল। This particular transshipment facility that has withdrawn. আমরা নিজেদের বাজার ব্যবস্থার কথা মাথায় রেখে ট্রান্সশিপমেন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছি, কারণ এর সুযোগে বন্দরে পণ্য সরবরাহের সময় বেশি লাগছে আর আমাদের দেশীয় রপ্তানিকারকদের বেশি অর্থও গুনতে হচ্ছে। তবে এতে নেপাল, ভুটানের বাণিজ্যে বাধা সৃষ্টি হবে না আর বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো সমস্যা হবে না। So one thing, I would again repeat. ভারতীয় গণমাধ্যমগুলো বলছে প্রতিদিন গড়ে 20 থেকে 30 ট্রাক পণ্য বাংলাদেশ থেকে দিল্লি বিমানবন্দর কার্গো টার্মিনালে প্রবেশ করে। এতে অতিরিক্ত ভাড়া সহ কার্গো প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় নিজেদের বাজারে পিছিয়ে পড়ছিলেন রপ্তানিকারকেরা। এতে দিল্লির রপ্তানিকারকদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে দেওয়া সুবিধাটি বাতিলের তদবির চলছিল বলে জানায় এনডিটিভি। বাংলাদেশ থেকে মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন, আসবাব সহ বিভিন্ন খাদ্যজাত পণ্য রপ্তানি হয়ে থাকে নেপালে। অন্যদিকে ভুটানে যায় জুস, ড্রিঙ্ক, পোশাক সহ বিভিন্ন পণ্য। এতে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জিটিআর এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, সুবিধাটি বাতিল করায় বাংলাদেশি রপ্তানিকারকরা লজিস্টিক বিলম্ব, উচ্চ ব্যয় এবং অনিশ্চয়তার মুখোমুখি হবেন। আরও বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদস্য দেশগুলোকে অন্য দেশের পণ্য অবাধে পরিবহনের অনুমতি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর পোশাক রপ্তানি স্বাভাবিক রাখতে ঢাকা ও সিলেট বিমানবন্দরের সক্ষমতাকে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার মধ্যরাতে টিসিবি ভবনের জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান তিনি। বলেন, তৈরি পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে ঢাকা ও সিলেট বিমানবন্দরের নিজস্ব সক্ষমতাকে ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা আরও জানান, বৃহস্পতিবার বাণিজ্য সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠক হবে। সেখানে অন্যান্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে মঙ্গলবার ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করে প্রতিবেশী দেশটি। আমাদের নিজস্ব সক্ষমতা আমাদের বাংলাদেশে আমাদের ঢাকা এয়ারপোর্ট এবং সিলেট এয়ারপোর্ট দুটোকে ব্যবহার করে আমরা আমাদের যে গার্মেন্টসে যারা ক্রেতা আছেন তাদেরকে আমরা কিভাবে তাদের প্রতিযোগিতার সক্ষমতা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। কিছু পদক্ষেপ, কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি।